कि 2026 में बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। देखो এইরকম গল্প গতবারও 21 সালে বলেছিল, ইস্পার 200 পার। আমরা তো জানি যে কায়দায় এসআইআরটা তৃণমূল করে নিল, ঠিক একই কায়দায় ভোটটাও তো করবে। দক্ষিণ 24 পরগনা মগরাহাটে কালকের ঘটনা, মানে এটা তুমি ভাবতে পারো, স্বাধীন ভারতবর্ষে থাকি, ইলেকশন কমিশন মানি না, মানে কি এটা কি পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে নাকি? এটা বাংলাদেশ হয়ে গেছে নাকি? তাহলে পশ্চিম বাংলাদেশ মানে এটাকে বলতে হবে নাকি? তৃণমূল কংগ্রেস গায়ের জোরে যেভাবে নির্বাচনটা করবে, সেখানে বিজেপি তো খড়কুটোর মতন উড়ে যাবে। বিজেপি কোথায়? 280টার উপরে বিজেপির কর্মীর মৃত্যুর পরেও অমিত শাহ কতটুকু সাহায্য করেছে রাজ্য বিজেপিকে? শুধু গাল ভরা বড় বড় কথা বলেছে, চিন্তন বৈঠক করেছে, দেখলেঙ্গে করলেঙ্গে বললেঙ্গে এইসব কথা বলেছেন। হরগোবিন্দ দাসের যেভাবে মৃত্যু ঘটেছে, তার ছেলে যেভাবে চন্দন দাসের যেভাবে মৃত্যু ঘটেছে, তারপরে এনআইএ তদন্ত কেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেনি? এই প্রশ্ন আমরা রাখবো না? আর আমরা যদি রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি সবচেয়ে দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার জন্য, বাংলার বিরোধী রাজনীতির জন্য, তাহলে আমি মানে বিজেপি নেতারা আমাকে সমালোচনা করবে, বিজেপির লোকজন আমাকে সমালোচনা করবে, ভিডিও করবে, যাতে যদি 100টা ভিডিও করে করুক। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, আজকের দিন পর্যন্ত, অবশ্যই রাজনীতি চেঞ্জ হয়, আজকের দিন পর্যন্ত পশ্চিমবাংলা বিরোধী রাজনীতির জন্য রাজ্যের যিনি রাজ্যপাল আছেন আর দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সবচেয়ে দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপাল এর আগে কখনোই বাঙালি পায়নি। শুভেন্দুকে মনে করো, শুভেন্দুর নামটা পরিষ্কার ডিক্লেয়ার করো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আমাদের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী। যদি বিজেপি ইতিমধ্যেই বলতে শুরু করেছে বদল নয় বদলা করে নিব আমরা, মানে মানুষ তো প্রথমেই ভয় পাচ্ছে, আবার সেই রক্তের রাজনীতি, অর্থাৎ হিংসার রাজনীতি। এসআইআর এ বেআব্রু হয়ে গেছে বিজেপি সংগঠন, অর্থাৎ বিজেপি সংগঠন যে কতটা দুর্বল এবং 2021-এর থেকে আরো দুর্বল হয়েছে, সেটা কিন্তু এসআইআর এর পর্বেই আমরা বুঝতে পেরেছি, যখন বিএলএ তারা নাম কেবলমাত্র তালিকায় রেখেছে, কিন্তু বিএলএ কার্যত কোথাও পাইনি আমরা। সব মিলে কিন্তু আমি তোমায় বলছি, মানুষের মধ্যে একটা বীতশ্রদ্ধ অবস্থা তৃণমূলের প্রতি, কিন্তু সেটাকে কাজে লাগানোর মতন সংগঠন অমিত শাহ তো পশ্চিমবাংলায় তৈরি করতে পারেনি। রাজ্য বিজেপি নেতৃত্ব ব্যর্থ হয়েছে। অমিত শাহ এখন ভোকাল টনিক দিয়ে তো লাভ নেই। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদীর যে কোনো সখ্যতা নেই, রাজনৈতিক সখ্যতা নেই, এইটাকে ভাঙাটাও কিন্তু আমি বলছি সবচেয়ে বড় চ্যালেঞ্জ অমিত শাহর সামনে। এসআইআর তো পারলেন না, নির্বাচনে পারছেন কিনা। অমিত শাহ কালকে যেটা বার্তা দিয়েছেন সঙ্গে সঙ্গে নেমে, বা আজকেও যে প্রেস কনফারেন্সে বার্তা দিচ্ছেন যে হিন্দুদের কোনো ক্ষতি হবে না, 2014 পরে আসা হিন্দুরাও সুরক্ষা পাবে, আর অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া সব ওই দিকে যাবে। কি বলবো? দেখো মানে এখানেও আবার বলবো যে গালগপ্প করে চলে যাওয়ার চেষ্টা করছে অমিত শাহ। আমাদের চোখে, তোমার চ্যানেলেও বলেছি, আমি নানা জায়গায় বলেছি যে পশ্চিমবাংলার সাধারণ বিরোধীদের জন্য সবচেয়ে দুর্বলতম রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে কখনোই পশ্চিমবাংলাবাসী দেখেনি। দেখো পশ্চিমবাংলায় যারা বিরোধী রাজনীতি করে, তাদেরকে ভয়ঙ্কর চাপের মধ্যে রাজনীতি করতে হয়, তাদের জীবন জীবিকাকে বাজি রেখে বিরোধী রাজনীতি করতে হয়। ফলে সেইখানে বিরোধীদের পাশে যদি রাজ্যপাল না থাকেন, সেখানে যদি বিরোধীদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী না থাকেন, তাহলে যে রাজ্যটা নরক হয় পশ্চিমবাংলায়, এটা কিন্তু এই গত কয়েক বছরের মধ্যে প্রমাণিত হয়েছে। শুধুমাত্র 2021 সালে পোস্ট ইলেকশন ভায়োলেন্সে 35টা লোক মারা গেছে 5 দিনে। অমিত শাহ কি সত্যি ন্যায় বিচার দিতে পেরেছে? বলো তুমি। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছিল, যে তৃণমূলের বড় বড় নেতারা যুক্ত বলে অভিযোগ ছিল, তাদেরকে সত্যি ধরতে পেরেছে? কেন ধরতে পারেনি? কেন সিবিআই ধরতে পারেনি? কেন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চাপ তৈরি করা হয়নি? কেন উদ্যোগ নেওয়া হয়নি? তুমি যদি আজকে প্রশ্ন করো যে সমস্ত তৃণমূলের নেতারা মানে দুর্নীতি, একের পর এক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তাদেরকে কেন সিবিআই ইডি মানে শাস্তি সঠিকভাবে দিতে পারেনি? একের পর এক মানে আমি ঘটনা, যেগুলো বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে, 280টার উপরে বিজেপির কর্মীর মৃত্যুর পরেও অমিত শাহ কতটুকু সাহায্য করেছে রাজ্য বিজেপিকে? শুধু গাল ভরা বড় বড় কথা বলেছে, চিন্তন বৈঠক করেছে, দেখলেঙ্গে করলেঙ্গে বললেঙ্গে এইসব কথা বলেছেন, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে বিজেপি দলকে কতটুকু সমর্থন করেছেন, সাপোর্ট করেছেন। আমি তোমায় বলছি, মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, হরগোবিন্দ দাসের যেভাবে মৃত্যু ঘটেছে, তার ছেলে যেভাবে চন্দন দাসের যেভাবে মৃত্যু ঘটেছে, এনআইএ তদন্ত করা উচিত ছিল না? এনআইএ তদন্ত যদি করতে পারতো, ফ্রি হ্যান্ডে তদন্তটা করতে পারতো, এবং ওই ঘটনাটা তো ঘটানো হয়েছে, এটা তো ফ্যাক্ট। আজকে বিজেপি কর্মীর জন্য তাদের দেহ, তাদের আত্মার কোনো গুরুত্ব নেই? বিজেপি কর্মীর জন্য তাদের দেহর কোনো গুরুত্ব নেই? তার পরিবারের কোনো গুরুত্ব নেই? যে কায়দায়
যেভাবে ওই অঞ্চলের বিজেপি নেতাদের, বিজেপির বাড়ি বাড়ি লোকজন যারা হিন্দু পরিবারের লোকজনের উপর হামলা করা হয়েছে, স্বাধীন ভারতবর্ষে দেশ সারা হয়েছে, মুর্শিদাবাদ থেকে মালদাতে নিয়ে আশ্রয় করতে বাধ্য হয়েছে, তারপরে এনআইএ তদন্ত কেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেনি? এই প্রশ্ন আমরা রাখবো না? আর আমরা যদি রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি সবচেয়ে দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার জন্য, বাংলার বিরোধী রাজনীতির জন্য, তাহলে আমি মানে বিজেপি নেতারা আমাকে সমালোচনা করবে, বিজেপির লোকজন আমাকে সমালোচনা করবে, ভিডিও করবে, যাতে যদি 100টা ভিডিও করে করুক, কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, আজকের দিন পর্যন্ত অবশ্যই রাজনীতি চেঞ্জ হয়, আজকের দিন পর্যন্ত পশ্চিমবাংলা বিরোধী রাজনীতির জন্য রাজ্যের যিনি রাজ্যপাল আছেন আর দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সবচেয়ে দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপাল এর আগে কখনোই বাঙালি পায়নি। তিনি কিন্তু বলছেন পশ্চিমবঙ্গ বিজেপির জন্য প্রস্তুত, নির্বাচনে 26-এ জেতার জন্য প্রস্তুত, এই মাটিটা নাকি প্রস্তুত, তিনি নেমেই বলেছেন। দেখো, এইরকম গল্প গতবারও 21 সালে বলেছিল, ইস্পার 200 পার। আমরা তো জানি যে কায়দায় এসআইআরটা তৃণমূল করে নিল, ঠিক একই কায়দায় ভোটটাও তো করবে। যে তৃণমূল কংগ্রেস এর মানে লোকজন নামিয়ে দিয়ে শাসিয়ে বলতে পারে এসআইআর বন্ধ করে দিয়েছি, যে তৃণমূল কংগ্রেস লোকজনকে জড়ো করে দিয়ে বলে ইলেকশন কমিশনকে মানি না, দক্ষিণ 24 পরগনা মগরাহাটে কালকের ঘটনা, মানে এটা তুমি ভাবতে পারো, স্বাধীন ভারতবর্ষে থাকি ইলেকশন কমিশন মানি না মানে কি? এটা কি পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে নাকি? এটা বাংলাদেশ হয়ে গেছে নাকি? তাহলে পশ্চিম বাংলাদেশ মানে এটাকে বলতে হবে নাকি? তৃণমূল কংগ্রেস গায়ের জোরে যেভাবে নির্বাচনটা করবে, সেখানে বিজেপি তো খড়কুটোর মতন উড়ে যাবে। বিজেপি কোথায়? আবারও তুমি বলছি, উনার ঢপবাজি এগুলো বন্ধ করা উচিত। উনি কিন্তু তাতান, কিন্তু উনি যে সাপোর্টটা বিজেপিকে দেওয়ার কথা বা রাজ্যে বিরোধী দল রাজনীতির জন্য দেওয়ার কথা, তিনি দেন না। করছেন তো সবার সাথে। এই চিন্তন বৈঠক 21-এও বারবার করেছেন, বহুবার এসেছেন পশ্চিমবাংলায়। চিন্তন বৈঠক করা আর গ্রাসরুট লেভেলে বিজেপিকে দেখো, মানে স্থানীয় স্তরে 2021-এ যা বিজেপি সংগঠন ছিল, আজকে সেই সংগঠন নেই, একমাত্র পূর্ব মেদিনীপুর ছাড়া, এবং সেটাও কিন্তু ডিক্লাইন মোডে। আমি কিন্তু পূর্ব মেদিনীপুরে, আমি তোমায় বলছি একটা কথা, কাথি ব্লকে মানে কাথি সাব ডিভিশনে বিজেপি কিন্তু এই লাস্ট 6 মাসের মধ্যে কিছুটা ডিক্লাইন করেছে। আমি মানে উইথ অথরিটি তোমায় বলছি, এবং তমলুকে নয়, কিন্তু কাথিতে ডিক্লাইন করেছে। তা আমি যেটা সামগ্রিকভাবে বলতে চাই, 2021 সালে দিলীপ ঘোষ যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে যে উৎসাহ ছিল, যে ধরনের লোক ছিল, সেই মানে সেই ধরনের কর্মী বল কিন্তু বুথ লেভেল বা ব্লক লেভেলে নেই বিজেপির। এখন 21-এর থেকে ডিক্লাইন করেছে। কিন্তু তাই বলে কি মানে তৃণমূল পক্ষে মানুষের সমর্থন বেড়েছে? একেবারেই না। অ্যান্টি তৃণমূল ভোটার 2021 সাল থেকে এবার অনেক বেশি 26-এ। আমি উইথ অথরিটি বলছি তোমাকে, 2021-এ যতটা তৃণমূলের প্রতি মানুষের তাও মানে নানা ভাবে সমর্থন ছিল, এই 21 থেকে 26-এর মধ্যে একের পর এক দুর্নীতি, বিশেষ করে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে একের পর এক দুর্নীতি উঠে আসার পরে, এবং আইন শৃঙ্খলা বেহাল অবস্থা, কাজের কর্মহীন অবস্থা, সব মিলে কিন্তু আমি তোমায় বলছি মানুষের মধ্যে একটা বীতশ্রদ্ধ অবস্থা তৃণমূলের প্রতি। কিন্তু সেটাকে কাজে লাগানোর মতন সংগঠন অমিত শাহ তো পশ্চিমবাংলায় তৈরি করতে পারেনি। রাজ্য বিজেপি নেতৃত্ব ব্যর্থ হয়েছে। অমিত শাহ এখন ভোকাল টনিক দিয়ে তো লাভ নেই। অমিত শাহ তো টিমে একটা কাজ করছে পশ্চিমবাংলায়, তো তারা তো রিপোর্ট পাচ্ছে। নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে বিজেপি চাইবে যে এখানে জয়ী হতে, কিন্তু সেইটা তৃণমূলের সাথে লড়তে গেলে যে জায়গায় যে ফ্রন্ট গুলোতে লড়াই করতে হবে, একটা অর্গানাইজেশনাল ফ্রন্টে লড়াই করতে হবে, আরেকটা হলো তৃণমূল যেরকম মানি পাওয়ার, মাসল পাওয়ার এবং সরকারি মেশিনারিকে নামিয়ে দেয় ইলেকশনের সময়, কার্যত গুন্ডা বাহিনী ইলেকশনকে দখল নেয়, সেইটাকে কার্ভ করবার মতন যে প্রশাসনিক উদ্যোগ, রাজনৈতিক উদ্যোগ, সেইটা কোথায় মানে তৃণমূল মানে বিজেপির মধ্যে? ফলে অমিত শাহ দেখো এসছেন, যে কোনো রাজনৈতিক দল চাইবেন, সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সবাই চাইবেন নির্বাচনে ভালো ফল করতে। আমরা বিশ্লেষকরা আমরা নানা অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করতে পারি, তারা উদ্যোগ নিচ্ছেন, কিন্তু সেই উদ্যোগটা আমাদের চোখে যেটা এখনো মনে হচ্ছে, এসআইআর পর্ব থেকে আরো বেশি স্পষ্ট হয়েছে, এসআইআর এ বিয়াবরু হয়ে গেছে বিজেপি সংগঠন, অর্থাৎ বিজেপি সংগঠন যে কতটা দুর্বল এবং 2021-এর থেকে আরো দুর্বল হয়েছে, সেটা কিন্তু এসআইআর এর পর্বেই আমরা বুঝতে পেরেছি, যখন বিএলএ তারা নাম কেবলমাত্র তালিকায় রেখেছে, কিন্তু বিএলএ কার্যত কোথাও পাইনি আমরা, বিএলএ 2 কার্যত কোথাও তাদের ছিল না। আর শুনানি পর্বেও কিন্তু একই গল্প,
ফলে এই জায়গা থেকে সংগঠন এবং দলকে নামানোর মতন পরিস্থিতি আগামী কয়েক মাসের মধ্যে আদতেও তৈরি করতে পারে কিনা সেটা নিশ্চয়ই দেখার। অমিত শাহ অবশ্যই একটা অ্যাসেসমেন্ট করবেন। তিনি রাজ্যের কি কৌশল নিয়ে চলবেন সেটাও তিনি বলবেন, কিন্তু সেটাকে শেষ পর্যন্ত কার্যকারী করার মতন জায়গায় পৌঁছতে পারেন এইটা এক। দেখো, লড়াইয়ের বার্তাটা তিনি দিবেন ঠিকই, কিন্তু তিন চারটে যে কাঠামোগত সমস্যা আছে, একটা তো বললাম অর্গানাইজেশন, দ্বিতীয় যেটা লিডারশিপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে তোমার চ্যানেলেও আমি বলেছি যে আরেকটা মুখ চাইতো। তোমরা যদি শুভেন্দুকে মনে করো, শুভেন্দুর নামটা পরিষ্কার ডিক্লেয়ার করো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আমাদের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী। যদি শুভেন্দু অধিকারী তোমরা না চাও তাহলে বলো যে শ্রমিক ভট্টাচার্যকে আমরা মুখ করছি, কোনো তো তোমরা একটা বলো রে বাবা। কিন্তু ওই যে ধরি মাছ না ছুঁই পানি, এ দিয়ে কিন্তু আমি বলছি যে মানুষকে আশ্বস্ত করা যাবে না। তিন হলো যে তুমি ওই ভোটের আগে একটা ভালো বই আকারে কিছু এজেন্ডা লিখে দিলে আর পাঁচতারা হোটেলে প্রকাশ করলে তাতে চলবে না। তোমাকে যদি সত্যি মানুষকে পেতে হয়, কারণ 10% মানে অনেক গ্যাপ। এটা রোজিনা আমি বলছি, বিজেপি নেতারা যত চিৎকার করুক, 38 আর 48-এর মধ্যে 10% গ্যাপ। অর্থাৎ তৃণমূলের পক্ষে 48% মানুষ লাস্ট নির্বাচনে ছিল এবং বিজেপির পক্ষে 38% ছিল, 10% গ্যাপ। যাই হোক, মানে দুটোর ভগ্নাংশ বাদ দিয়ে বললাম, এরা ভগ্নাংশকে যোগ করে বলে, এটা আমি ভগ্নাংশকে বাদ দিয়ে বললাম। ওরাও তো 48 পয়েন্ট প্লাস। ফলে ওটাকে বাদ দিলে 10% গ্যাপ একটা আছে। এই 10% গ্যাপটাকে তোমাকে মিটাতে হলে তোমাকে তো মানে অনেক সংখ্যক মানুষকে আরো পেতে হবে, বাম কংগ্রেসের থেকে শুরু করে সাধারণ মানুষকেও পেতে হবে। তাহলে তুমি তৃণমূলের অল্টারনেটিভ পলিসি গুলো কি কি, ক খ গ ঘ উম, প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে ঢোকাতে হবে যে ভাই আমরা যদি ক্ষমতায় আসি আমাদের বিকল্প ক খ গ ঘ উম এগুলোকে প্রাধান্য দিয়ে করব। তোমার বিজেপি ইতিমধ্যেই বলতে শুরু করেছে বদল নয় বদলা নিব আমরা। মানুষ তো প্রথমেই ভয় পাচ্ছে, আবার সেই রক্তের রাজনীতি, অর্থাৎ হিংসার রাজনীতি। যখন বিজেপির নেতারা, আমি তো দেখি স্টুডিওতেও আজকাল বলছে যে আমরা বদল নয় আমরা বদলাও নিব। মানুষ যখন, সাধারণ মানুষ কিন্তু এই হিংসা থেকে মুক্তি চায়। তৃণমূল যে হিংসার রাজনীতি পশ্চিমবাংলাতে কায়েম করেছে তার থেকে মানুষ একটা শান্তি চায়। এই শান্তির বার্তাটা কিন্তু বিজেপির নেতারা দিতে পারছে না। এবং আরেকটা কথা তোমাকে আমি বলতে চাই যে সেটা হলো যে এই যে সেন্ট্রাল এজেন্সি গুলো গত 5 বছরে সেইভাবে তৃণমূলের দুর্নীতিকে ধরতে পারলো না। মানুষের মধ্যে যে একটা কাঠামোগত অবস্থান তৈরি হয়েছে, হ্যাঁ, মানুষ আরে তৃণমূল আর বিজেপির মধ্যে সেটিং আছে, এটা হয়তো আমরাও বিশ্লেষণে বলি, কিন্তু এইটা কিন্তু ব্রেক করাটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদীর যে কোনো সখ্যতা নেই, রাজনৈতিক সখ্যতা নেই, এইটাকে ভাঙাটাও কিন্তু আমি বলছি সবচেয়ে বড় চ্যালেঞ্জ অমিত শাহর সামনে। অমিত শাহ কিভাবে সেটা প্রমাণ করবেন সেটাও কিন্তু দেখার। মানুষ কিন্তু একটা দিনের শেষে বলে আরে যা তৃণমূল তাই বিজেপি, এই যে ভাবনা বারবার ঘুরে আসে যে এই আজকে বিজেপি করছে তো কালকে তৃণমূলে জয়েন করছে, কালকে তৃণমূল করছে তো পরশুদিন বিজেপিতে যাচ্ছে। এই যে যাওয়া আসা অতীতেও বারবার হয়েছে। এবং তারপরে পশ্চিমবাংলাতে 1998 সাল থেকে 2006 সাল পর্যন্ত তৃণমূল আর বিজেপি একসাথে নির্বাচনী অ্যালায়েন্সে ছিল। মনে রাখবে, একটা দীর্ঘ সময় ধরে পশ্চিমবাংলায় দেওয়ালে দেওয়ালে লিখতো যে বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। এই যে মাইন্ডসেটটাও মানুষের মধ্যে আছে, ফলে বিরোধী ভোটের একটা অংশ যে 10% বাইরে থাকছে বিজেপির, ধরো বাম কংগ্রেস 10% মতন ভোট পেয়ে যাচ্ছে, ভোটটা স্প্লিট হচ্ছে। শুভেন্দু বারবার চিৎকার করে বলছে যে বামেরা ভোট কেটে তৃণমূলকে সাহায্য করছে। উল্টো দিক থেকে যদি বলি যে বাম কংগ্রেসের যে 10% ভোট বারবার পাচ্ছে, সেটা কেন তোমরা তোমাদের দিকে নিয়ে আসতে পারছো না? তার তোমাদের নিয়ে আসতে পারছো না, তোমাদের সেইভাবে আদর্শগত কনফিডেন্স, মানুষের ভোটারদের মধ্যে কনফিডেন্স তৈরি করতে পারছো না। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর অমিত শাহ যদি না দিতে পারেন তাহলে কিন্তু 21-এর মতন কেবল ভোকাল টনিক হয়ে থাকবে। আমাদের দেখার এসআইআর তো পারলেন না, নির্বাচনে পারছেন কিনা, অর্থাৎ নির্বাচনের সময় সংগঠন, ইলেকশন কমিশন এবং প্রশাসনকে, তৃণমূলের যে প্রশাসনের প্রভাব তাকে আপনারা আটকাতে পারছেন কিনা, তার উপরেই ইলেকশনের ফলাফল অনেকটা নির্ভর করে।